বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। NSTV ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের 14ই ডিসেম্বর 1971 সালের এই রকমই দিনে আর কি, এই যে এ দেশের সকল বুদ্ধিদীপ্ত মানুষজনকে আর কি নিধন করা হয়। সেই 14ই ডিসেম্বর আজ এখানে ভার্চুয়াল এডিটরের ওপরেই বিশেষ অনুষ্ঠান এবং আমি শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের বনগা বেনাপোল রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। 14ই ডিসেম্বরে আমার যে যুদ্ধ সেই বিষয়টি সংক্ষেপ আকারে এবং ডেইলি ভিউজ অনুষ্ঠানগুলি আজ ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এই যে স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আমি 1971 সালের রণাঙ্গনের এই যে মুক্তিযোদ্ধা শাহজাহান আলী গোলদার। আজ শুরুতেই এখানে আমার যে অনুষ্ঠান, আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। আমার এই দেশীয় সনদের প্রয়োজনীয়তা নাই, এটি আমার মুক্তিযুদ্ধের সনদ। ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নিবন্ধিত যে 30 লক্ষ এই শরণার্থী পরিবার, তারই একজন ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমার পিতা মরহুম হাজী মধু গোলদার। আমারও সনদটি আমার ওই পিতার সাথেই, অর্থাৎ আমরা 5 ভাই 2 বোন, আমার মা বাবা, মোট আমার ছোট 3 ভাই এবং আমি ছোট 2 ভাইকে মাইনত ধরে 8 জনের রেশন কার্ডটা ছিল, যেটার উপরেই আমাদের প্রত্যাগত সনদ। আমরা 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় শরণার্থী শিবিরে ছিলাম আর কি। 22 তারিখ আমাদের বাংলাদেশে আসার পরের প্রত্যাগত সনদ। এই জায়গাটাই ওই যে দেশ স্বাধীনের পরে বহুবার আর কি চৌকিদার, ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন জায়গা হতে এই আমার আব্বাকে বলতো আর কি যে একটু এই নামটা লিখিয়ে নিবন্ধিত হওয়ার জন্য আর কি। আমার আব্বা তখন বলতেন, দেশের জন্য যুদ্ধ করেছি, দেশ পেয়েছি, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই রকমটা আর কি। যখন আমরা ওই যে প্রতিদিন তো আমাদের রুটিনটাই ছিল ভারতে রাত্রে ঘুমাইতাম, আর দিনের বেলায় ওই যে মুক্ত অঞ্চল বনগা বেনাপোল 3 কিলোমিটার বেষ্টিত ওয়ারফিল্ড, যেখান দিয়ে 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে। 7 ডিসেম্বর 1971 যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেওয়ার পর 7 ডিসেম্বর 1971 যশোরটা স্বাধীন হয়। তো আমরা সেই যশোর বেনাপোল রোড ধরেই আর কি, আমাদের বাড়ি বেনাপোল সিটির গোলদার সিটি হওয়ার সুবাদেই আমি ওই 9-10 বছর বয়সে আর কি যুদ্ধের ময়দানে যুদ্ধটা করার সুযোগ পাই। আমার এই শব্দ দূষণে বাম কানটা নষ্ট, যেটি আমি বহুবার বলেছি আর কি। তো এই কানটি এখনো নষ্ট। আমি ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যখন বললেন যার যা কিছু বলার আছে আপনারা লিখিত জানান, আমি এই যে আমার সেই বাবার কথাই আর কি, যুদ্ধ করেছি, দেশ পেয়েছি, কোনো কোটা ভাতা, কোনো সুবিধা দরকার নাই, কারণ এটা নিলে সমান সমান হবে। যুদ্ধ করেছি, জনের দাম পেয়েছি। তো এইটার কোনো প্রয়োজনীয়তাটাই নাই। যে পর্যায়টা এখন চলছে বাংলাদেশে আর কি, এখন এই যে জামাত ইসলামের যে মিথ্যাচার, এইটা ভালো আর কি। এখন জামাত ইসলামের যিনি সভাপতি শফিকুর রহমান সাহেব, ইনি যেভাবে মিথ্যাচারটা করছেন মুক্তিযুদ্ধের ওপরে, এর ওপরে আমি তো সক্রিয় মুক্তিযোদ্ধা। এই জায়গাটায় শফিকুর রহমান সাহেবের থেকে তো আমার শিকার কিছু নাই, উনি তো বাংলাটাই বলতে পারেন না। সুবিধা হয়েছে আর কি, এদেশের অধিকাংশ মানুষই এখন আর কি এই যে জামাতের যিনি সভাপতি শফিকুর রহমান সাহেব, উনার কথাটাই শোনেন না। কারণ উনার সিলেটি আঞ্চলিক ভাষাটা বললেও সাইফুর রহমানের মতো, আমরা তো চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, বরিশাল, আমাদের যশোরেরও আঞ্চলিকতা আছে। এই ভাষাগুলো যখন আমরা কথা বলি আঞ্চলিকতায়,
তখন কিন্তু বোঝার অসুবিধাটা হয় না। কিন্তু জামাত ইসলামের সভাপতি ডাক্তার শফিকুর রহমান যখন কথাটা বলেন আর কি, তার 60% কথাটাই বোঝা যায় না, কারণ উনি সিলেটি আঞ্চলিকতা হতে বের হয়ে এসে এটা বাংলাটাই বলতে পারেন না। আমি এনএসটিভি টেবিল থেকে একটা গণমাধ্যমের এই সম্পাদক, এবং এখানটা থেকে আমি 38 বছর আমার সাংবাদিকতার বয়স। ডেমোক্রেটিক বাংলাদেশ, যেটা গণতন্ত্র গবেষণা কেন্দ্র, যেটা আমি 1987 সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় প্রতিষ্ঠা করি, ইতিমধ্যে 2001 থেকে এ পর্যন্ত গণতন্ত্র বুঝার জন্য, শেখার জন্য, দেখার জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে আমি ভ্রমণ করেছি। কিন্তু এইরকম একটা স্বাধীন দেশের একটা যুদ্ধ অপরাধীদের দ্বারা আর কি এইরকম মিথ্যাচারটা আর কি, এইরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কি জামাত সমর্থিত ভাইস চ্যান্সেলর ঝাঁপ দিয়ে বসে গেছেন। শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় হল দখল করে নিয়েছে, অথচ শিবির এবং ছাত্রলীগ এখনো নিষিদ্ধ ছাত্র রাজনীতিতে। আর ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দেয় এই যে যখন আর কি সিনেট হতে মনোনীত হতে হয়, সিনেটের যে 25 জন সদস্য এরা সহ আর কি, অতঃপর বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর যিনি মাননীয় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দেন। কিন্তু এইটা না করার সুবাদে যেটা হয়েছে আর কি, আমি যে কথাটি সেই 1991 সাল থেকে প্রচার করে আসছি, রাজনীতি যারা করেন, হয় রাজনীতি করবেন, মুখপাত্র হবেন, না হলে যদি এমপি মন্ত্রী হন তাহলে আপনার পোর্টফোলিওটা রাজনৈতিক দলের যে কৃতকর্ম বা চাকরি বাকরি যদি করেন, আগের যদি পদ পদবি থাকেন, যেটা আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কেও আমি লিখিত আকারে জানিয়েছে, সেটা হচ্ছে কি আমার এখানে প্রতিদিন প্রতিনিয়ত খবর আসে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় দ্বৈত নাগরিক, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন বৈবাহিক সূত্রে 1973 সনে, আর বাংলাদেশের নাগরিকত্বই তো আছেন। উনি তখন বিদেশের মাটিতে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা নিযুক্তি পেয়েছেন, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদটা এখনো ছাড়েন নাই। 6 তারিখে যেটা তার রাজস্বের 662 কোটি টাকা গ্রামীণ ব্যাংকের যে এই আপনার ইনকাম ট্যাক্স, এই টাকাটা জমা হয়েছে কি হয় নাই জানি না, তবে হাইকোর্ট যখন ওইটা দেওয়া লাগবে না মর্মে বলেছেন, এইটার ওপরে আবার ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কৌশলী বলেছেন আর কি, এইভাবেই একটা মামলা নিষ্পত্তি হতে পারে না। ট্যাক্সের টাকাটা কিন্তু আমাদের 18 কোটি জনগণের একজন হিসাবে এর ওপরে আমারও একটি অংশ বা ভাগ আছে। কাজী আমি এখান থেকে আর কি ওইটা যদি অনিষ্পত্তি হয় তাহলে কিন্তু আমি এটা ছাড়তে রাজি নই। ইতিমধ্যে আর একজন যিনি উপদেষ্টা হয়েছেন, এই যে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, আকিজ গ্রুপেরও অনেক বিড়ির ব্যান্ডরোল, সিগারেটের এই যে ট্যাক্স, এবং আপনার এই যে যেটা রয়্যাল রেভিনিউ, যেটা জনগণের অর্থাৎ হতদরিদ্র জনগণের, এই জায়গাটায়ও কিন্তু এই যে এই ট্যাক্সের একটা ব্যাপার স্যাপার আছে। এরপরে তো দ্রব্যমূল্য কমার কোনো লক্ষণ নাই। তো এখান থেকেই আর কি এই যে পরিবেশ উপদেষ্টা 53 বছরে কেন সংস্কার হইল না, দলগুলোকে জবাব দিতে হবে। রিজওয়ানা, আমি ডেমোক্রেটিক বাংলাদেশ, এটা একটি গণতন্ত্র গবেষণামূলক সংগঠন, 18 কোটি জনগণের একজন, এই দেশের একটি, এই দেশটা যিনি এনেছেন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমন্বয়ক, এবং 8 নম্বরে সেক্টর কমান্ডার মেজর মঞ্জু সাহেবের নেতৃত্বে আমি মুক্তিযুদ্ধটা করেছি। 18 কোটি জনগণের একজন হিসাবে বলছি, রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে বলছি আর কি। ওনাকে এই দেশটা লিজ দেওয়া হয় নাই, কাজ দেওয়া হয়েছে পরিবেশের উপরে। ইতিমধ্যে তো সেন্ট মার্টিনটা শেষ, এখানে আর এখন আমরা যাইতে পারবো না। এখন আবার এইটা উনি হচ্ছেন পরিবেশ উপদেষ্টা, রাজনীতির কথা কেন বলবেন, এইটা বলতে পারেন না আর কি। আমি সেই 91 সাল থেকেই বলছি, যার কাজরা যে করেন, এবং যখন মন্ত্রী এমপি হবেন আগের পদ ছেড়ে দেন। সচিব বা অন্য যারা রিটায়ার পদস্থ কর্মকর্তা, আপনারা কোনো ক্রমেই আর কি
ওই যে চুক্তিভিত্তিক নিয়োগ নেবেন না, টেকনোক্রেট মন্ত্রী হবেন না, উপদেষ্টা হবেন না। কারণ ব্রিটিশ কর্তৃক নির্ধারিত তখন 50 ঊর্ধ্ব একজন মানুষের ব্রেনের যে 4.5 লক্ষ সেল থাকে, এর 1.5 গুণ ড্যামেজ হয়ে যায়। এখন যারা উপদেষ্টা হয়েছেন, এই যে একজন এই যে নিউরো বিশেষজ্ঞ বললেন 34 জন উপদেষ্টার মধ্যে 30 জনই তারা নিউরো সমস্যা, ফিজিক্যাল সমস্যা, ডায়াবেটিস, তারপরে মেন্টাল ডিসঅর্ডার, এবং সকলেই সুবিধাটা নিচ্ছেন। এইটা আমি ব্যক্তিগতভাবে উপস্থাপন করছি। আমরা এসছি দেশ, জনগণ, হতদরিদ্র মানুষের সহযোগিতা করার জন্য। তাহলে একজন উপদেষ্টা আমাদের এই যে প্রতি মাসে তার মন্ত্রণালয় ভিত্তিক কোটি কোটি টাকা এবং এখান থেকে লক্ষ লক্ষ টাকা আর কি সম্মানী হিসাবে এটা নিয়ে নিচ্ছেন আর কি। এখান থেকে আপনাদের যদি দেশ সেবা, জনসেবা, ধর্মীয় মূল্যবোধের সেবা করার ইচ্ছাটাই থাকে আর কি, অবৈতনিকভাবে বাড়ির টাকা নিয়ে এসে করেন না কেন? আমি যেমন এখান থেকে ধর্মীয় মূল্যবোধটা প্রচার করে চলেছি, কোভিডের সময় 500 প্রোগ্রাম করেছি জনসচেতনতায়। কই একটি টাকাও তো আমি চাই নাই, নেই নাই, দিলেও তো নিব না, কারণ এটা তো আমি জনসচেতনতাই করছি। এই যে আমার এটা বঙ্গবন্ধু স্টুডিও 1991 সাল হতে, এটা আমার নিজের বাড়ি, আমার নিজের মানে আমরা তো যশোর এলাকার জমিদার, তো এইটা আমাদের স্টেটের সম্পত্তি। তারপরেও আমাকে এখানে 7 তারিখে এসছে যে আপনি এই বাড়িটা থেকে চলে যান আর কি। যাই হোক আর কি, এরপরে এখানকার স্থানীয় যারা আর কি লোকজন আর কি, তারপরেও আমাকে এই 2 মাস আমি ইতিমধ্যে তো আর কি আমার এই যে বাম কানটা তো মুক্তিযুদ্ধের সময় থেকে শুনি না, এখন চোখও নষ্ট। আমি এখন আই এম নাও আন্ডার ট্রিটমেন্ট CMH, অর্থাৎ কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল। আমার এখানে চিকিৎসা পাওয়ার যোগ্যতাটা, আমার বড় ছেলেটা হচ্ছে মিলিটারির একজন পদস্থ কর্মকর্তা, এখন বর্তমানে আর কি র্যাব 15 চট্টগ্রামে এখানে আর কি CO হিসেবে দায়িত্ব পালনরত। তো এই জায়গাটাই আর কি আমি ওই সেই উপস্থাপন করছি। আপনি যদি এমনিই তো এখন যারা উপদেষ্টা তার 80% হলো চট্টগ্রাম বিভাগের, আর রাজনৈতিকগতভাবে আর কি এখানটা এখন যে বাংলাদেশের রাজনীতিকে লিড দিচ্ছে জামাতে ইসলাম, এটা সিলেট বিভাগের। ভাষাগতভাবে আর কি এখন আমাদের এই দেশে রাজনীতিটাই কিছুই নাই। আমি 18 কোটি জনগণের একজন হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, ভোটার হিসেবে, রাজনীতিক হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে আপনার যে উপদেশের কাজটা দেওয়া হয়েছে এই পরিবেশের, আপনি পরিবেশের কাজটাই করুন। আপনার ধর্মের কাজটা দেওয়া হয়েছে, ধর্মের কাজটাই করুন। আপনার বাণিজ্যের কাজটা দেওয়া হয়েছে, বাণিজ্যের কাজটাই করুন। আপনার স্বরাষ্ট্রের কাজটা দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রের কাজটাই করুন। আপনার রাজনীতির দায়িত্বটা দেওয়া হয়েছে, আপনি রাজনীতিটাই করুন। আমি 1991 সাল থেকে এইভাবে বলে এসছি। এরশাদ বিরোধী আন্দোলনের সময় থেকেই আর কি 1987 সাল হতে আমার ডেমোক্রেটিক বাংলাদেশ, এখানে আজ আবারও আমার সেই একই উপস্থাপনা আর কি, যার কাজটাই যে সেই করুন, দ্বৈত কাজ করেন না। আপনি যদি NGOর নির্বাহী পরিচালক হন, আবার উপদেষ্টা হন, ইতিপূর্বেকার যারা উপদেষ্টা এবং এই রকম কাজটা করেছে তাদের যা হয়েছে, আপনাদের এর বাইরের কিছুই হবে না। তবে এবার সরকারটা কিন্তু ছাত্র জনতার সরকার 2024। এই ছাত্র জনতা যদি আপনার আসল লক্ষ্য উদ্দেশ্য বুঝে ফেলে আর কি, আমি এই ছাত্র জনতার সাথেই গণমাধ্যমের একজন হিসাবে 10টি প্রোগ্রাম করেছি। শেষ প্রোগ্রামটি ছিল আর কি, আমি অনুরোধ করেছি আর কি যে ওবায়দুল কাদের সাহেব, আপনি সাধারণ সম্পাদক থাকবেন, ছাত্রলীগের উপদেষ্টা থাকবেন, না আপনি মন্ত্রী থাকবেন, আপনি যেটাই থাকেন না কেন। আর এই যেটা কোটা আন্দোলন, এই কোটা আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটা যেহেতু বাদ করে দিয়েছেন 2018-তে, আপনি এদেরকে ডাকেন, সকল দলীয় রাজনৈতিক এবং এই ছাত্রদের অভিভাবকদের, বিশ্ববিদ্যালয়গুলোর ওই যে অভিভাবকদের আর কি, প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলরদের, যাই হোক আর কি, না শুনলে যেটা হবার তাই হয়েছে। এখান থেকে আমি সেই উপস্থাপনাই করছি। আপনারা যারা উপদেষ্টা আর কি, আমাদের 18 কোটি জনগণের একজন হিসাবে আমি আমার কথাটাই বলছি। আপনারা যে সুবিধাটা, যে টাকাটা নিচ্ছেন, এতে কিন্তু আমারও ভাগ আছে। ইরানিরা যেরকম বলে আমরা হজের মুআল্লেম ফি কেন দিব,
হজ এটা বাইতুল্লাহ, আল্লাহ তালার ঘর। মক্কা মদিনা মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সকল মানবের মেসেঞ্জার হিসাবে আর কি, ফ্রম গড, আল্লাহ তালা কর্তৃক মেসেঞ্জার হিসাবে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মদিনা মনোয়ারায় ঘুমাই আছেন। তাই ওই ইরানিরা যেরকম আর কি ওই হজের মুয়াল্লেম ফি, হজের কমিশন দিতে চাই না বলে তাদের এক সময় আর কি হজে যাইতে দিত না। তো আমারও সেই কথা আর কি, এই যে উপদেষ্টারা যারা আর কি, যেখানে এখন ফলাও প্রচার হচ্ছে 34 জনের 30 জনই অথর্ব, এই জায়গাটাই তাহলে কি এনারা আমার এই যে টাকাটা, আমার ভাগের টাকাটা 18 কোটি লোকের একজনের একজন হিসাবে আমি বলছি, আমি কারোর দায় নিব না, আমার কথাই আমি বলছি, আমার এই সুবিধার টাকাটা আপনারা নিবেন না। বাড়ির যেটা জমানো টাকা আছে, বাপের জমানো টাকা আছে, সহায় সম্পত্তি আছে, তারাই উপদেষ্টা হন। সৎ লোক, নামাজ কালাম পড়ে, সুদ ঘুষ খাই না, ধর্মীয় পরিবার, এলাকায় দেশে বিদেশে সুনাম আছে, ভালো ব্যক্তি, ভালো লোক। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ব্যবসায় যাই করুক, ম্যান হিসেবে তো ভালো লোক। এই রকম ভালো লোকজনকে দিন। আর এই ধর্মীয় মূল্যবোধে আর একটা কথা আমার এখানে যেটা আছে, আমাদের এখানে ফিমেল বেজ যারা মা মেয়েরা আর কি উপদেষ্টা হয়েছেন এই দেশের, আমি এখান থেকে প্রত্যাশা করব, আমার মেয়েটা যখন উইস লিটল ফ্লাওয়ার স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, তখন মেয়েদের 8ম শ্রেণীতে ওঠার পরে বোরকা পরার, অর্থাৎ হিজাব পরার মতো মুসলিম মেয়েদের আর কি বয়সটা হয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে বোরকা বা হিজাব পরতে দেওয়া হতো না। প্যারেন্টস ডেতে আর কি ঢাকা জেলার তৎকালীন জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি উপস্থিত ছিলেন। আমি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে এই যে মেয়েদের জন্য তাদের ওই স্কুল ড্রেসের সাথেই আর কি বোরকা, এবং গার্জিয়ান যারা ওখানে যাই তাদের জন্য আমি এই যে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে এই যে ছাত্রীদের জন্য, অর্থাৎ আমাদের মেয়েদের জন্য আর কি, আমি হিজাব বা বোরকাটাকে এখানে ম্যান্ডেটরি করে দিই। কিন্তু এখন যারা আমাদের উপদেষ্টা হয়েছেন, আমার স্ত্রী, আমার মেয়েটা, আমার ছেলের বউটা আমাকে কেন জিজ্ঞাসা করবে যে এই যে যারা উপদেষ্টা হয়েছে ধর্মীয় ভাবে, এখানে মুসলমান কয়জন আর হিন্দু কয়জন যারা উপদেষ্টা হয়েছে আর কি, এইটা আমার নিজের কাছেও শুনতে ভালো লাগে না। আর এর ওপরে আমাদের ধর্মীয় উপদেষ্টা চুপ থাকার কারণে যা হবার তাই হচ্ছে। তো এখানটায় আমার আবারও সেই উপস্থাপনা যে আপনি যিনি উপদেষ্টা, অন্তত এই কাজটুকি করেন, যতদিন এই কাজটুক করবেন, যদি এখান থেকে কোনো সম্মানই নেন, তাহলে আপনার যে ব্যক্তিগত কাজটা, আপনার যে চাকরিটা, আপনার যে বিদেশি সুবিধাটা, এটা বন্ধ করেন। আর তা না হলে কিন্তু এই জবাবদিহিতাটা করতেই হবে। যেমন আমি 18 কোটি জনগণের পক্ষে নয়, আমি ব্যক্তিগতভাবে আর কি, যেহেতু এই আমারই টাকাটা আর কি এখান থেকে চলে যাচ্ছে উপদেষ্টার সম্মানীর উপরে তাদের অফিস খরচের হিসাবে, তো এই জায়গাটাই আমি এখানে আমার একটি উপস্থাপনা, আরেকটি উপস্থাপনা, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর আর কি মুক্তিযুদ্ধের মর্যাদা সেটেলমেন্ট বিষয়ক আমি একটি আবেদন করেছি। আজ আবারও সেই শহীদ বুদ্ধিজীবীদের, এবং আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আর এই যে টুইন টাওয়ারের 110 তলা ছাদের উপরের ছবি, 2001 সালে যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই গণতন্ত্র ওই যে শিকার জন্য, গবেষণা করার জন্য, তখনই ছবিটি টেক করা। তো এখান থেকে আর কি আমার সেই উপস্থাপনা যে 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। সেই 14ই ডিসেম্বর 1971 যখন যশোর কলকাতা রোড ধরে আমার ওই বেনাপোল গোলদা সিটিতে আসলাম, পাকিস্তানি অফিসারদের একটি বাংকার ছিল যশোর কলকাতা রোডের একটি বট বৃক্ষের নিচে। ওখানে ওই বাংকারের ভিতরে 3টি তরতাজা মেয়েকে শিলতাহানি করে খুন করে রাখা হয়েছে। এখনো বাড়িতে যখন যাই আমার গা ছমছম করে। আমার বাড়িটা হইল গোলদা সিটি, যেটা 5 বিঘা জায়গার উপরে, আমাদের 5 ভাইয়ের 20টা বিল্ডিং পরিপূর্ণ একটি সিটি। হোটেল আছে, হোটেল, আবাসিক হোটেল, গোলদার বাড়ি, এই যেটা জামে মসজিদ, গোলদার বাড়ি কবরস্থান। তো এই জায়গাটাই আমার ওই সেই উপস্থাপনা 1971 সালে রণাঙ্গনের
মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর কমিশন করে হোক বা মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে হোক, আমাদের মর্যাদাটা কি হবে, যাতে কেউ আর এখানে এসে না বলে জয় বাংলা বলেন কেন, এই বঙ্গবন্ধুর ছবি কেন। বঙ্গবন্ধুর এটা তো 1991 সালে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার সমন্বয়ক, যার নেতৃত্বে যুদ্ধ করেছি। আমি কার ছবি রাখবো কার রাখবো না, আমি কোন বাংলা বলবো, এখন নতুন যদি দেশ স্বাধীন হয়ে থাকে তাহলে জাতীয় স্লোগান কি হবে, সেটাও তো এখান থেকে একটা নির্ধারণ করতে হবে। জাতীয় পতাকা কেমন হবে, জাতীয় সঙ্গীত কেমন হবে, তো সেইটা তো নির্ধারণ করার পরেই আর কি, এরপরেও এই দেশের মাননীয় রাষ্ট্রপতি বা অন্যান্য যারা আর কি, তো সেই জায়গায় আমার সেই উপস্থাপনা, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে সকল মুক্তিযোদ্ধার পক্ষে মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আমাদের ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে কাজটি করে থাকে, বিশেষ দিনে বিশেষ ক্ষণে আমরা ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করে থাকি। আজ 14 ডিসেম্বর 2024 শহীদ বুদ্ধিজীবী দিবসে এই শহীদদের প্রতি ইস্তেগফার দোয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখানে আমাদের এই আজকে যে ডেইলি ভিউজ আর কি, 53 বছরে কেন সংস্কার হলো না, দলগুলোকে জবাব দিতে হবে রিজওয়ানা। স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবেন না ফখরুল সাহেব। এই যে আমি যে কথাটা বললাম আর কি, এই যে পরিবেশ উপদেষ্টা যে কথা বলেছেন তার উপরেই আর কি বিএনপির মহাসচিব মহোদয় বলেছেন, মামলা নিয়ে রমরমা বাণিজ্য, আতঙ্কে মানুষ। চলে গেলেন যৌবনের কবি হেলাল হাফিজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। 1987 সাল হতে আমি ওই সেই ফিলিস্তিনের ওপরে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করে থাকি। 44,000 ফিলিস্তিনি নারী শিশু সহ মেরে সাফ করে দিয়েছে, লক্ষাধিক আহত অবস্থায়। এখন তো হাসপাতালও নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই। গাজা উপত্যকা দখল করে নিয়ে এই যে বেঞ্জামিন নেতানিয়াহু এই হায়েনা আর কি সেখানে বসতি স্থাপন করেছে। আমেরিকা সারা বিশ্বের মুসলিম বিশ্ব ফিলিস্তিনিদের সাথে, ওই ইয়ামেনিদের সাথে, সিরিয়ার সাথে, লেবাননের সাথে তামাশাটা করছে আর কি। এখানে আমাদের এই সেই ওআইসি, জাতিসংঘ, এদেরও কোনো ভূমিকা নাই। আমাদের সেই দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, দুর্বল এমানের শেষ কথা ইস্তেগফার পড়ে রাব্বুল আলামিনের কাছে সোপর্দ হওয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। বেঞ্জামিন নেতানিয়াহুকে রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার হেদায়েত দান করুন। এই যে মুসলমান নিধনযজ্ঞ বন্ধ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। ইতিপূর্বেকার 14 ডিসেম্বর এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ছাত্র জনতা সরকার 2024-এর 14 ডিসেম্বর 2024 শহীদ বুদ্ধিজীবী দিবস এখানটাই যেভাবে পালিত হয়েছে আর কি, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। এখানে একটা ছবি এবং এখানে কোনো এই যে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এই দেশের যারা, বিশেষ করে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে শহীদ বুদ্ধিজীবীদের জন্য আর কি, এই শহীদ বুদ্ধিজীবীদের সকলেই তো মুক্তিযোদ্ধা, তো কাজেই এদের জন্য ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা আমি করলাম। আজকে আমাদের আর বিশেষ প্রোগ্রাম আবারও হবে সময়তে আর কি, তখনই আর কি বলবো। আজ এই যে বিশেষ অনুষ্ঠান এখানে শেষ করার আগে, আজ ছাত্র জনতা সরকারের এই যে 126তম দিবস।
126তম দিবস। আর আমাদের আর কি, আমি যে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছি 265 দিন, আজ তার 264তম দিবস। 1971 সালের এইরকম আর কি, এই ডিসেম্বরের 14 তারিখে, তখন তো যশোর ডিস্ট্রিক্টটা স্বাধীন হয়ে গেছে। আমরা ইন্ডিয়ার থেকে বাংলাদেশে এসে আর কি ওই খান সেনাদের, রাজাকারদের জিপ গাড়ি গোলাগুলি ছোড়ার স্থান দেখে রিপোর্ট করতাম। স্থানীয় কমান্ডার আলী কদর সাহেবকে আমাকে বাইনোকুলারও দিয়েছিল। গাছে উঠে আমি ওই বাচ্চা মুক্তিযোদ্ধা গ্রুপের একজন, যেটা আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে ছবি আছে, যে জীবন গাছের নিচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, ওই জমিটা আমার নানার, এখন আমাদের। তো সেই বুদ্ধিজীবীদের জন্য আর কি আবারও ইস্তেগফার দোয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড শেষ হয়নি, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।